নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মানুষ, যিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সাগর কেন্দ্রের বিধায়ক এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর একটা গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছেন, সেই বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে আজকে ট্রাইব টিভিতে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো যে সুন্দরবনের জলবায়ু নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা ভীষণভাবে উদ্বিগ্ন। তারা বলছেন যে কিছু বছর পর মানে ভবিষ্যতে সুন্দরবন নাকি জলের তলায় চলে যেতে পারে। সুন্দরবনবাসী যারা তারাও এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। আপনারা কিভাবে তাদেরকে ভরসা যোগাচ্ছেন বা কোনো রকম দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা করছেন? সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকার মানুষজনরা বাস করছে তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে 2020 সালের মধ্যে মনসুনি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ অতল তলে তলিয়ে যাবে। স্টিল নাও এখনও দেখছি ঘোড়ামারা দ্বীপ আছে, যদিও তার আয়তনের পরিমাণটা কমেছে, এবং আপনার মনসুনি দ্বীপেরও কিছু অংশ ভাঙন হয়েছে, কিন্তু এখনও সেখানে প্রায় 22 থেকে 23 হাজার মানুষ বাস করছে। তো বৈজ্ঞানিকদের যেটা জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের যে সমস্ত রিসার্চ করছেন বা সুন্দরবনকে নিয়ে রিসার্চ করছেন, এবং তারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র উপকূলবর্তী যে সমুদ্র এলাকাগুলো, যেটা একেবারে আপনার হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে একেবারে সাগর ওদিকে দীঘা পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, তার যে আয়তনটা ছিল তার আয়তনের বেশ কিছু অংশ ইতিমধ্যে এই বিশ্ব উষ্ণায়নের ফলে আপনার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বরফ গলছে, ফলে জলের যে উচ্চতা তাপমাত্রা সেটা বাড়ছে, এবং জলের উচ্চতা বাড়ার সাথে সাথে তারা এসে আপনার সামুদ্রিক উপকূলবর্তী যে নদী আছে তারপরে আছড়ে পড়ছে, নদী ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করছে। তাই এই জায়গাতে নিয়ে বিশ্বস্তরে রাষ্ট্রনায়করা তারা বহু সেমিনার করেছেন, আলোচনা চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করলেন 11ই ডিসেম্বর, তা সেই দিন থেকে যদি ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষিত হওয়ার পরেও ম্যাডাম এখনও পর্যন্ত যে বিশ্ব ব্যাংক থেকে কোনো ফাইন্যান্স থ্রু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায়নি। বৈজ্ঞানিকরা তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছে, তাদের দৃষ্টিকোণ যে একেবারে অমূলক একথা আমি বলবো না। তারই মাঝখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দরবনের মানুষ কিছুটা বিচলিত হলেও তারাও কিন্তু এখনও পর্যন্ত তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। আমরা দেখেছি সুন্দরবনের ওপর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে, আপনারা তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নিয়েছেন। আমার প্রশ্ন এটাই ছিল যে আপনারা দীর্ঘস্থায়ী কোনো সমাধানের পথে যাচ্ছেন? তৎকালীন মনমোহন সরকারের আমলে আইলার ক্ষেত্রে একটা ফান্ড রিলিজ করার কথা ছিল, মানে একটা ফান্ড রিলিজ করেছিলেন, তখন ছিল বামপন্থ সরকার। যে ফান্ড দেওয়ার কথা ছিল সেই ফান্ড তারা দেয়নি। ফেজ বাই ফেজ করে মোট 1359 কোটি টাকা ওরা আইলার বাঁধের ব্যাপারে দিয়ে থাকে। দায়িত্ব নিয়ে বলা যেতে পারে যে আমাদের সরকার এই টাকাতে তারা যেটা দেওয়ার কথা ছিল 5500 কোটি টাকার, সেটা তো দিলই না। সর্বোপরি একটা ঠিক হয়েছিল 3500 মতন টাকা ওরা দেবে, সেটা জায়গাতে 1359 কোটি টাকা। তাতে আমাদের 90 কিলোমিটার মতন আমাদের কংক্রিটের বাঁধ হয়েছে আইলাতে, যেগুলো যে ভালনারেবল পয়েন্ট ছিল ম্যাডাম। আর বাকি হচ্ছে আপনার 10 কিলোমিটার ম্যাডাম, সেটা কিন্তু অনগোয়িং ছিল, কিন্তু পরবর্তীকালে আপনার বুলবুল, আমফান, ইয়াস এই ঘূর্ণিঝড়ে টোটালটা ওয়াশড আউট হয়ে গেছে। বাকি যেটা ছিল, তাহলে বাকি যে 5 কিলোমিটার সেটার ম্যাডাম করা যাবে না, কারণ তার মূল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে টোটালটা নদীতে অনেক আগের থেকে চলে গেছে, এবং আমাদের রাজ্য সরকার বর্তমান RIDF এবং নাবার্ড থেকে লোন নিয়ে
আমাদের এই নদী বাঁধগুলোকে পার্মানেন্ট বাঁধ করবার জন্য ইতিমধ্যে চেষ্টা করছে, কাজ চলছে দ্রুত গতিতে। আমাদের সুন্দরবনের প্রায় না বললে একটা বিস্তীর্ণ এলাকাতে অ্যামাউন্ট আপনাকে বলতে পারি প্রায় 120 কোটি টাকার মতন শুধু সাগর বিধানসভাতে নামখানা ব্লকের বাগডাঙ্গা এবং মৌসুনী যে সিঙ্গল পয়েন্ট, সাগরের সুমতিনগর বঙ্কিমনগর এবং ধবলাটের শিবপুর এবং গঙ্গাসাগরে যে আছে সেটা হচ্ছে বেগুয়াখালী, যেটা লাইট হাউস আছে ম্যাডাম, এই জায়গাতে শুধু 120 কোটি টাকার কাজ চলছে। আমরা ম্যাডাম দেখেছি যেখানে আইলার কাজ হয়েছে ম্যাডাম, সেখানে কিন্তু কোনোভাবে বাঁধ কিন্তু ভাঙে নদীর জল প্রবেশ করেনি। আবার যেখানে দেখা গেছে ম্যাডাম যে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন যেখানে হয়েছে যে সমস্ত নদীর শিশরে, অথচ বাঁধ এই বাঁধ নিয়ে মুখ্যমন্ত্রীও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। আপনি নতুন মন্ত্রী হয়েছেন, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাঁধ মেরামতি হয়েছে, কিন্তু তারপরে আবার ঘূর্ণিঝড়ে সেটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ক্ষোভ তো তিনি প্রকাশ করেছেন, আমি কি আর ক্ষোভ প্রকাশ করলাম না? আমার বক্তব্যে তো আমি তো একই কথাই বললাম যে ভেঙে যাচ্ছে আবার সারানো হচ্ছে। এই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার, এই জন্য রাজ্য সরকারের মানে কোষাগার থেকেই যাচ্ছে, যেটুকু রেভিনিউ উঠছে তার থেকে তো সব চলে যাচ্ছে। কিন্তু আমি তো সে কথা বলছি না ম্যাডাম, কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আপনি কথা বলছেন যে অদূর ভবিষ্যতের কথা, আমি সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি ম্যাডাম যেটা চাইছেন সেটা হচ্ছে স্ট্রেনদেন ওয়াল করতে, যেটা আপনাকে আমি বলছিলাম যে আইলাতে যে বাঁধগুলো আছে ম্যাডাম, যেখানে পার্মানেন্ট বাঁধ আছে সেখানে কিছু হয়নি। আবার একটা নতুন জিনিস দেখলাম যেখানে ম্যানগ্রোভ প্লান্টেশন আছে ম্যাডাম, অথচ বাঁধ কিন্তু মাটি, সেই জায়গাও ভাঙেনি ম্যাডাম। তাহলে ম্যানগ্রোভ কিন্তু অনেকটা সুন্দরবনকে রক্ষা করার ক্ষেত্রে ম্যানগ্রোভের একটা বিরাট গুরুত্ব রয়েছে। সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গত বছরও করেছিলেন, এবছরও বলেছেন যে 5 কোটি ম্যানগ্রোভ লাগাতে হবে, 5 কোটি লাগাতে হবে। এবং 5 কোটিটা ম্যাডাম শুধু আমরা নয়, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট করছে, অন্যান্য দপ্তর করছে, তেমনি আমরা যেটা করছি, মানে আমরা সুন্দরবন দপ্তর ইতিমধ্যে আমরা 88 লক্ষ আমরা ম্যানগ্রোভ প্লান্টেশন এবং 1,92,000 আমরা ঝাউ গাছ প্লান্টেশন আমরা এটা করছি। এটা আমাদের কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে, আশা করছি নভেম্বরের শেষের দিকে এটা শেষ হয়ে যাবে। তাহলে যে ব্যাপক পরিমাণ গাছ আমরা লাগাচ্ছি, কিন্তু সেই গাছগুলোর মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কেউ তার গুরুত্ব দিচ্ছে না। দেখা যাচ্ছে যে ম্যানগ্রোভ প্লান্টেশন লাগানো হচ্ছে, তার উপর দিয়ে জেলেরা মাছ ধরতে চলে যাচ্ছে, কাঁকড়া ধরতে চলে যাচ্ছে, সে ম্যানগ্রোভগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার সেইটা কি 100 দিনের কাজের মধ্য থেকে তাদের এই ম্যান্ডেজটা করে দেওয়া যায় না? যাতে কমপক্ষে আমরা যেমন 5-6 মাস মেনটেন্স করছি, আপনারা যদি 6 মাস মেনটেন, তাহলে গাছটা যদি 1 বছরে দাঁড়িয়ে যায় তাহলে দেখা যাবে মাটিটা অনেক শক্তপোক্ত হবে। তা সেই পরিপ্রেক্ষিতে 2 জন জেলাশাসক, দক্ষিণ 24 পরগনা জেলাশাসকের উপস্থিতিতে একটা মিটিং আমরা করেছি আমাদের দপ্তর, আমি নিজে উপস্থিত ছিলাম। তারা সবাই এ ব্যাপারে একমত হয়েছে যে গাছ লাগাতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে। যে স্লোগান আগে ছিল, আজকেরও সেই একই স্লোগান যে গাছ লাগান, দেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। কারণ সত্যি শুধু গাছ লাগালে হবে না, কারণ পরবর্তীকালে দেখা যায় যে এই এত কোটি টাকা ব্যয় করে যে গাছগুলো লাগাচ্ছেন, পরে সেগুলো কেটে ফেলে। তাছাড়া ব্যাপার বেশ কিছু মানুষরা তারা গাছ কেটে বিক্রি করছে, এবং তাহলে তার প্রোটেকশান দিতে হবে। তার প্রোটেকশানের ক্ষেত্রে যেটা আমরা রিজার্ভ ফরেস্টকে বলেছি যে আপনাদের যে গার্ড আছে, যারা বন কর্মী আছে, তারা তো তাদের এটা তো একটা দায়িত্ব তো আছে, সেগুলো কি আপনারা দেখুন, তারাও সেটা দেখছে। এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে, এসপিদেরও বলা হয়েছে, এসপিদেরও ম্যাডাম ডেকে বলেছেন যে আপনারা শুধু মানুষের নিরাপত্তা যেমন দেখবেন, তেমনি আমাদের সরকারের সম্পদ যে নষ্ট হচ্ছে সেগুলো যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে থাকে সেই বিষয়টাও আপনাদের দেখতে হবে, ওটাকে হালকাভাবে দেখা যাবে না। এবারে তো বন দপ্তরের এই গাছ যারা কাটা কেন্দ্র করে যেটা হয়েছিল, সেখানে কিন্তু ম্যাডাম গাছ বিক্রি করে, মানে এই যে যারা চুরি করে নিয়ে পালিয়ে যেত বিভিন্ন জঙ্গল থেকে, সেখানে কিন্তু বন দপ্তর সেই গাছগুলোকে, যে গাছগুলো জলে পড়ে নষ্ট হয়ে গেছিলো, সেই গাছগুলোকে সেল করে একটা ভালো অ্যামাউন্টের রেভিনিউ রাজ্য সরকারের দপ্তরে জমা দিয়েছে। প্রায় 1,20,00,000 টাকার মতন টাকা বন দপ্তর জমা দিয়েছে ম্যাডাম, যেটা আমাদের মিটিংয়ে জানালেন। এবং আমাদের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি থ্যাঙ্কস জানালেন এবং বললেন শুধু আপনাকে নয়,
আপনার মাধ্যমে সমস্ত আধিকারিকদেরও আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে এইটা একটা অ্যাচিভমেন্ট। কারণ শুধু গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে, লোকেরা নিয়ে পালিয়ে যাচ্ছে, এটা কিন্তু সংরক্ষণ করতে হবে, করে আমার দপ্তর থেকে সেটাকে সেল আউট করতে হবে। কিন্তু এই চুরি রুখতে যে পরিমাণ কর্মী দরকার সেটা কি রয়েছে? না, সেরকম কর্মী নেই ম্যাডাম। ওই জন্য ওই যে বন দপ্তরে বেশ কিছু নিয়োগ হয়েছিল আগে সরকারে, আমাদের আমলে কিছু বনকর্মী নিয়োগ হয়েছিল না ম্যাডাম, বনকর্মী কিছু নিয়োগ হয়েছে। হ্যাঁ, তাছাড়া ওই ইয়েকে আমাদের রিজার্ভ ফরেস্টকেও বলা হয়েছে, হ্যাঁ, তারা যাতে কিছু বনকর্মী নিয়োগ ব্যবস্থা করে। হ্যাঁ, এইসব ওইটাকে বন সেবক নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার, এবং সেটা হয়েছে, নিয়োগ হয়েছে রাজীববাবু যখন ছিলেন আর কি। প্রত্যেকটা সীমান্তবর্তী এলাকাতে অনেক অভিযোগ ওঠে এই বিভিন্ন পাচার, যেমন সুন্দরবনেও রয়েছে অনেক বনজ সম্পদ পাচার, নারী পাচার, এরকম অনেক অভিযোগ ওঠে। তো যেখানে প্রশাসনের পৌঁছানো সম্ভব তারা সেখানে পৌঁছয়, কিন্তু যেখানে সম্ভব নয়, দুর্গম এলাকাগুলো, সেখানে কি বিএসএফের আরও বেশি সক্রিয়তার প্রয়োজন আছে বলে মনে হয়? অনেক সক্রিয়তার প্রয়োজন আছে, বিএসএফের প্রয়োজন আছে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাডাম, আমাদের এতে বকখালিতে কিন্তু বিএসএফ খুব সক্রিয় হয়েছে, আগের তুলনায় অনেকটা সক্রিয় হয়েছে। হ্যাঁ, এবং ওখানে কোস্টগার্ড তারাও এবারে দেখি অনেকটা, ওরা সেখানে কোস্টগার্ডের একটা বড় অফিস রয়েছে আমাদের বকখালিতে, তারা অনেকটা প্রোটেক্ট করছে। এবং আমাদের দেখছি যে সাগরে যেসব ঘোড়ামারা, একটা বিরাট বনাঞ্চল রয়েছে, এবং সাগরটা আপনি দেখেছেন, জম্বুদ্বীপ চড়া রয়েছে বড় সব, ওখানেও কিন্তু বিএসএফরা কিন্তু এখন মনিটরিং করছে। তো সেক্ষেত্রে 15 কিলোমিটারের জায়গার বেশি জায়গা যদি তাদেরকে আরও ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আরও বিষয়টা সুরক্ষিত হবে? না, সেক্ষেত্রে তো আমাদের সরকার পরিষ্কার বলেছে, ওটা যেটা ওরা করছে সেটা তো আলাদাভাবে রাজনীতির উদ্দেশ্যপ্রণীতভাবে করছে। অনেক সুন্দরবনের মানুষ, মৎস্যজীবীরা, তারা কাঁকড়া ধরতে গিয়ে কিংবা মধু সংগ্রহ করতে গিয়ে তাদের বাঘের হানায় মৃত্যু হয়। এই ব্যাপারটা নিয়ে আপনারা উদ্বিগ্ন? কোনো রকম কোনো পদক্ষেপ করছেন? আমরা তো ম্যাডাম এটা নিয়ে খুবই উদ্বিগ্ন ম্যাডাম। আমরা তো ধরুন যারা নদীতে মাছ ধরতে গিয়ে যারা ট্রলারে মারা যায়, তাদের ক্ষেত্রে যখন তাদের নাশ পাওয়া যায়, যখন আমরা তাদের সেই সব মৃতদেহগুলো যখন আমরা উদ্ধার করে, সেটা বিএসএফ বলুন, সেটা হচ্ছে আমাদের ট্রলার পাঠিয়ে যখন আমাদের কাছে এই খবরটা আসে, হ্যাঁ, ওভারক্রাফট পাঠিয়ে, হ্যাঁ, যখন আমরা এটা করা হয়, তখন তাদের তো আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেক মৃত পরিবারের জন্য 2 লক্ষ করে টাকা দেন। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের চাকরিরও ব্যবস্থা করে দেন। এমনি কাঁকড়া ধরতে গিয়ে অনেকে মারা যায়, মানে বাঘের কবলে মারা যায়। হ্যাঁ, কেউ মাছ ধরতে গিয়েও মারা যাচ্ছে জঙ্গলে কুমিরের এতে, বাঘের আক্রমণে। তা সেটার ক্ষেত্রেও আমাদের সরকার তো কিছুদিন আগে আমি নিজেই তো 50,000 টাকা দিলাম। ওই কুলতলির একটি মেয়ে তার স্বামীকে বাঘ ধরে নিয়ে গেছিল, কিন্তু ও নিজে দাঁড়িয়ে থেকে তাকে সেভ করেছে। সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতামূলক প্রচার? হ্যাঁ, প্রচার হয় ম্যাডাম, ওই যে লোকাল যে থানা আছে না ম্যাডাম, সেই প্রচার করা হয়। তারপরেও তাদের মধ্যে সেই আর্থিক সচ্ছলতা দেখা যায় না। আমি আসবো এই প্রসঙ্গে। রাজ্য সরকার সুন্দরবনবাসীর জন্য কোনো বিকল্প কর্মসংস্থান ভাবছে কিনা, কিংবা তাদের যে জীবিকা, কারণ অধিকাংশ মানুষই সেখানে মধু সংগ্রহ করে, সেই মধু সংরক্ষণ নিয়ে কোনো রকম রাজ্য সরকারের পরিকল্পনা আছে কিনা সে বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে আমরা নেব ছোট্ট একটা বিরতির পর ফিরছি। জীবনের দাম কত ধরবেন যখন 40 বছরেই হাসপাতালের ঠিকানা খুঁজতে হয়? কোন ফিতে জীবনের দৈর্ঘ্য মাপবেন যদি না ভালো থাকার জাদুকাঠি আপনার মুঠোয় থাকে? শুধু দাম দিয়ে নয়, এমন অনেক কিছু আছে যার বিচার করতে হয় গুণ দিয়ে। যেমন নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। জীবনকে অনুভব করুন হৃদয় দিয়ে। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু।
সুন্দরবনবাসীর জন্য রাজ্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে আপনাদের, কিন্তু এখনও সেখানকার মানুষদের মধ্যে সেই আর্থিক সচ্ছলতা দেখা যায় না। বিকল্প কোনো কর্মসংস্থানের কথা ভাবছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য? দেখুন, একটা কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরবনের বিকল্প অর্থনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সুন্দরিকা বলে একটি প্রকল্প চালু করেছে, সুন্দরিনী প্রকল্প। সেই সুন্দরিনী প্রকল্প যাতে গ্রাম বাংলা যারা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা দুধ কালেক্ট করে দিচ্ছে, তার থেকে দুধ থেকে মাখন তৈরি হচ্ছে, তার থেকে মিষ্টি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে, শুধু দুধ ন থেকে বিভিন্নভাবে যে কালেকশন করছে। এবং তাতে এই সুন্দরিনী প্রকল্প যদি ম্যাডাম আপনারা কখনো দমদম বিমানবন্দর হয়ে বাইরে যান তাহলে দেখবেন ওখানে সুন্দরিনী একটা বিরাট স্টল রয়েছে। সেই স্টলের মাধ্যমে আপনি সমস্ত রকমের জিনিসপত্র পাবেন। এবং ইতিমধ্যে আমরা সুন্দরিনী প্রকল্পকে আরও বেশি করে হাইলাইট করার জন্য, যাতে গ্রামের যারা মেয়েরা যাতে স্বনির্ভর মেয়েরা যাতে তারা আরও নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য আমরা 2021-22 আর্থিক বছরে আমরা 3 কোটি টাকার একটা প্রজেক্ট ওদের কাছ থেকে আমরা নিয়েছি সুন্দরিনী প্রকল্প। নিমপি রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য বিভিন্ন এনজিওরা করে কি, তারা যারা ওই জঙ্গলে যে সমস্ত লোকেরা মধু সংগ্রহ করতে যায় ম্যাডাম, তাদের কিছু টাকা দিয়ে দেয় অ্যাডভান্স। এবারে তারা যখন মধুটা কালেক্ট করে আনছে ম্যাডাম, তাদের যে অ্যাডভান্সটা দিয়েছিল সেই অ্যাডভান্সের টাকাটা তাদের কাছ থেকে কেটে নিয়ে এবারে যেটুকু হচ্ছে তাদের সেটুকু দিচ্ছে। কিন্তু তারা যে পরিশ্রম করে যেভাবে নিজের জীবনকে উপেক্ষা করে জীবনকে বিপন্ন করে যাচ্ছে, সেই মতন তার উপযুক্ত মূল্য পাচ্ছে না, পরিশ্রম পাচ্ছে না। অনেক মহিলাদের গাইডেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এবছর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকেও আমরা অর্থ বরাদ্দ করেছি প্রায় ওই 15 লক্ষ টাকার মতন। যে আমাদের সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুদীর্ঘ জীবনের বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি যেটা উপলব্ধি করেছেন, যে পিছিয়ে পড়া মা বোনদেরকে যদি আমরা তুলে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু সমাজের কখনো উন্নত হতে পারে না। এই দপ্তরের আগে যিনি মন্ত্রী ছিলেন মন্টুরাম পাখিরা, তিনি বলেছিলেন যে সুন্দরবনে একটা মধু সংরক্ষণ কেন্দ্র তিনি গড়বেন। সেই কাজ কি শুরু হয়েছে? না, আমি বলতে, সেটা তিনি হয়তো বলেছিলেন, কিন্তু আমি দপ্তরের দায়িত্ব নিয়ে দেখেছি যে এখনও পর্যন্ত কোনো মধু সংগ্রহ কেন্দ্র গড়ে ওঠেনি। আমরা একটা চেষ্টা করছি যে একটা সুন্দরবনকে নিয়ে যারা রিসার্চ করছে, সুন্দরবনকে নিয়ে যারা রিসার্চ করছে, আগামী দিনের প্রজন্ম তারা যদি রিসার্চ করতে চায় সুন্দরবনের বায়োডাইভার্সিটি, সুন্দরবনের জীববৈচিত্র্য, সুন্দরবনের জিওগ্রাফিকে নিয়ে অনেকে রিসার্চ করছে। আমরা একটা রিসার্চ সেন্টার বানাবার পরিকল্পনা নিয়েছি। তারা ম্যাডাম সেটা কতটা বাস্তবায়িত হবে আমি জানি না, তবে আমরা সেরকমই যেটা চেষ্টা করছি যে তাতে এই যে রিসার্চ ফেলোরা যারা আগামী দিনের প্রজন্ম যারা সুন্দরবনকে নিয়ে রিসার্চ করছে, তাছাড়া এই ম্যাডাম যে সমস্ত ছেলেমেয়েরা রিসার্চ করছে তাদের জন্য তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদের তো আর পয়সা নগদ লাগবে না, তাদের 10 লক্ষ করে টাকা তারা ব্যাংক থেকে নেবে, চাকরি পেলে তারা দেবে। তো অতএব আমরা সেই চেষ্টা করছি। তবে আগের মন্ত্রী যেটা বলেছিলেন যে তিনি মধু সংগ্রহের জন্য একটা সংগ্রহশালা তৈরি করবেন, কিন্তু কই হয়নি, বাস্তবে হয়তো করা যায়নি, অর্থের অভাবে করা যায়নি, হতে পারে। ম্যানগ্রোভ ছাড়াও সুন্দরবনে তো প্রচুর বনজ সম্পদ রয়েছে। অনেক বিজ্ঞানীরা বলে থাকেন যে সেই বনজ সম্পদ থেকে অনেক বনৌষধি তৈরি হতে পারে। এখন তো গোটা দেশ আয়ুর্বেদের দিকে ঝুঁকছে। আপনারা সেরকম কোনো মূল্যবান গাছের সন্ধান পেয়েছেন যেখান থেকে বনৌষধি হতে পারে? ম্যাডাম সেরকম আমি এটা বলতে পারবো না, তবে পানবরজ তো আমাদের সাগরের সাগর নয়, আমাদের এই সুন্দরবনের অর্থনৈতিক বুনিয়াদ গঠনের একটি বিরাট ভূমিকা। কিন্তু যেভাবে প্রতি বছর মানে প্রাকৃতিক বিপর্যয়ে যেভাবে ভাঙছে, সেক্ষেত্রে নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তো পানবরজ যারা করেছে তাদের প্রত্যেককে 5,000 টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন। তাছাড়া গ্রাম পঞ্চায়েত সেই পানবরজকে বসাবার জন্য তাদের ম্যান্ডেজ, তাদের চারা, তাদের যে জিনিসপত্র বাঁশ থেকে, দড়ি থেকে যা কিনতে হয় সাজ সরঞ্জাম, তার জন্য আলাদা একটা স্কিম করে তাদের যাতে আবার তারা নতুন করে
পানবরস বসাতে পারে তার ব্যবস্থা করছে, মাটি কেটে দিচ্ছে 100 দিনের কাজের মধ্য দিয়ে। না আপনার দপ্তর আমার বিশেষ করে কোনো দপ্তরে- এরকম গাছের সন্ধান করবেন আমরা যেখান থেকে বনৌষধি ম্যাডাম, যে কথা হবে? আপনি বললেন যে কোনো ভেষজ গাছ সংগ্রহ করে সেটাকে একটা ফার্মে লাগিয়ে সেখান থেকে কোনো প্রোডাক্ট করার যেটা আপনি বলছেন, এটা এখন আমার সেই গাছের যদি সন্ধান ম্যাডাম আপনার জানা থাকে, যদি আপনি আমাদের কোনোভাবে না আপনারা এটা নিয়ে কোনো রকম ভাবে না, এই রিসার্চ কথা করছেন? এখন মোটামুটি ভাবা হয়নি ম্যাডাম, যেটা ভাবা হয়নি বলতে পারবো না। যদি আপনি আমাদের সেরকম যদি কোনো ভেবে থাকেন, যদি আপনি আমাদের শেয়ার করেন, তাহলে আমরা কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার এই পিরিয়ডকালে আমি এই ধরনের করতে প্রস্তুত আছি। সুন্দরবনে একটা বিস্তীর্ণ এলাকায় অনেক আদিবাসীরা থাকেন, তাদের শিক্ষা কর্মসংস্থানের উপর আপনার দপ্তর বিশেষভাবে কোনো গুরুত্ব দিচ্ছে? আমার দপ্তর ম্যাডাম এইটুকু আপনি বলতে পারি, সেই সব আদিবাসীদের জন্য ইতিমধ্যে, যেমন আমি শুধু সাগর নয়, বহু জায়গা আমাদের সাগরে, যেমন আমার যে আদিবাসী এলাকা যেগুলো আছে, আমি যেমন খাসমহলে আদিবাসীদের জন্য আমার এই সরকারে মানে মমতা ব্যানার্জির সরকার সময় ওদের পড়াশোনার জন্য একটা আমরা কমিউনিটি হল যেমন করেছি, একটা আপার প্রাইমারি স্কুল করেছি। তেমনি দেখা গেছে আমি সেদিনকার গেছিলাম জীবনতলা ক্যানিংয়ে, ওখানেও প্রচুর আপার প্রাইমারি স্কুল হয়েছে। অ্যাকচুয়ালি আদিবাসীদের উন্নতির জন্য আমাদের দপ্তর একটা পরিকল্পনা নিচ্ছে না, এবং আদিবাসীদের ঘর বাড়ি যেগুলো সব নষ্ট হয়ে গেছে, সে আদিবাসীদের ঘর বাড়ি কী করে করা যায়, তাদের বিশুদ্ধ পানীয় জল সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে পিএইচইও কিছু ব্যবস্থা নিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিএইচইও ব্যবস্থা নিচ্ছে, তারা যাতে বিশুদ্ধ পানীয় জলটা পেতে পারে। টিউবওয়েল থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই, ট্যাঙ্ক বসে ইত্যাদি করা করছে। আমরা কিছু কিছু ভাবছি ম্যাডাম। এমনি ওভারঅল তবে অ্যাকচুয়ালি ম্যাডাম আদিবাসীদের তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার সত্যি আমাকে ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ করে। আমি অবাক হয়ে গেলাম, আমি আজকের 6-7 বছরে আমার ওই খাসমলে প্রচুর মেয়েরা, ছেলেরা, যারা কোনোদিন ভাবছিলাম না যে ওরা পড়াশোনা করে এই জায়গায় আসবে, হ্যাঁ, তাদের মধ্যে ইতিমধ্যে প্রায় 10-12 জন, হ্যাঁ, ছেলে মেয়ে মিলে, আপনার কেউ প্রাইমারি টিচার, কেউ ক্লারিক্যাল শেফ, কেউ পুলিশে, তারা কিন্তু তাদের তো কোঠা থাকে ম্যাডাম। আমার ওইখানে 11 জন মানে ছেলে মেয়ে মিলে, এবং আপনাদের ওই যারা মুখ্যমন্ত্রী যে ফুটবল খেলা খুলেছিলেন, সুন্দরবন ফুটবল খেলা, তাতে সাগরের আমাদের ওই আদিবাসী মেয়েরা প্রথম হয়েছিল, যাদের ম্যাডাম সেই যে 15 জন যারা খেলছিলেন বা তাদের যে টোটাল টিম ছিল, যাদের বয়স 14 হয়েছিল বা যাদের 18 হয়ে গেছিলো তাদের চাকরি দিয়েছেন, যারা 14 ছিল তাদেরও ম্যাডাম যতক্ষণ না 18 হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের চাকরি, যখনই 18 বছর হয়ে গেছে তখন তাদেরও চাকরি দিয়েছেন ম্যাডাম। যেমন ঝাড়গ্রামে যেমন ম্যাডাম আদিবাসীদের জন্য বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া যেমন তিনি সেভাবে উন্নয়ন করছেন, আমাদের এই সুন্দরবনের প্রচুর আদিবাসী আছে ম্যাডাম। বিশেষ করে মৌসুনী দ্বীপে আদিবাসীদের জন্য একটা স্কুল করা হয়েছে, পাতিবনিয়াতে একটা আদিবাসী স্কুল আছে। আদিবাসীরাও যাতে শিক্ষিত হয়ে ওঠে তাদের জন্য আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের জীবনতলাতে প্রচুর আদিবাসী আছে, গোসাপাতে আদিবাসী আছে, হ্যাঁ, সেই সব আদিবাসীদেরও তাদের অর্থনৈতিক দিক থেকে যারা আগে আদিবাসীরা যেভাবে থাকতো ম্যাডাম, এখন যদি আপনি আদিবাসী যান, আমি আপনাকে নিয়ে যাব, আপনি চিনতে পারবেন না ওরা আদিবাসীর মেয়ে কিনা। তারা যেভাবে তাদের সংস্কৃতি, তাদের যে গান, তাদের যে নৃত্য, সেটা আপনি কল্পনা করতে পারবেন না ম্যাডাম। আপনি বেশি দিন হয়নি দফতরের দায়িত্ব পেয়েছেন, মাত্র 5 মাস। এই দফতরের দায়িত্ব পাওয়ার পর নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের প্রায় 22টা ব্রিজ হচ্ছে, তার মধ্যে 4টা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে ম্যাডাম। আমরা 3টে আরসিসি জেটি করব, একটা হচ্ছে গদখালিতে করব, একটা হ্যামিল্টন আবাদে করব, আর একটা হচ্ছে আমাদের নামখানা ব্লকে দুর্গাপুর বাগডাঙ্গার কাছে আরসি জেটির কাজ অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে। আমরা বিপি রোড করব 10 কোটি টাকার, ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট আমরা চলে এসছে, অলরেডি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ্যালও হয়ে গেছে। আমরা কংক্রিটের রাস্তা করব ম্যাডাম 55 কোটি টাকা, হ্যাঁ, আর আমরা বিটুমিনিয়াস রোড করব 10 কোটি টাকা। আর যে সমস্ত ব্রিজগুলো আমরা ধরেছি, আরও নতুন কিছু ব্রিজ, ছোট ব্রিজগুলোর জন্য 13 কোটি। এই যে জল নিকাশির অভাব, মানে জল নিকাশি না থাকার ফলে ম্যাডাম, এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে কী হলো, জলগুলো সব জমে গেল,
ফলে মানে আমাদের ধানের তো ফসল যে শাক সবজি সবই তো নষ্ট হলো। যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতো ম্যাডাম, তাহলে অনেকটা আমরা করতে পারতাম। কিন্তু আমরা যেটা বেশি গুরুত্ব দিতে চাইছি সেটা হচ্ছে বিকল্প অর্থনীতি। এই সুন্দরবনের মানুষের যে জীবনযাত্রা, মানুষের বেঁচে থাকবার যে জন্য তাদের যে বিকল্প অর্থনীতি, আমরা ট্যুরিজমের উপরে যেমন গুরুত্ব দিয়েছি, কারণ ট্যুরিজমের সাথে বহু মানুষের কর্মসংস্থানের সংযোগ থাকবে। ট্যুরিজম সার্কিট করা যায়, তাহলে তাতেও দেখা যাবে যে ভালো হবে, ডেভেলপ করবে ট্যুরিজম। ফরেনাররা আসতে পারবে, বিদেশের থেকে ট্যুরিস্টরা আসতে পারবে। যত ট্যুরিস্ট আসতে পারবে ততই তো আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। তাহলে আমরা অনেকটা ইনকাম জেনারেটেড করতে পারবো, মানুষের মধ্যে অনেক কর্মসংস্থান আমরা করতে পারবো। এই জন্য আমরা বিকল্প অর্থনীতির উপরে আমরা গুরুত্ব দিচ্ছি ম্যাডাম। কপিল মুনির আশ্রম এর অবস্থা খুব খারাপ, পাড় ভেঙে যাচ্ছে, সমুদ্র এগিয়ে আসছে। কপিল মুনির আশ্রমের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আমি শুনেছি মাস্টার প্ল্যানও রেডি হয়ে গেছে, তাহলে কাজ শুরু হচ্ছে না কেন? আপনারা রিসেন্টলি যদি গিয়েতেন, গঙ্গাসাগর নতুন সাজে সেজেছে, আলোকে উদ্ভাসিত, কিন্তু যে পরিমাণ নদীর ভাঙন হচ্ছে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আশঙ্কা। মোট 77 কোটি টাকা, টোটাল 141 কোটি টাকা, ফেজ বাই ফেজ 77 কোটি টাকা আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার। এই মরিগঙ্গা নদীর ব্রিজ নিয়েও ইতিমধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 76-24, 76% ওরা ওই তাজপুরে ওরা বন্দর করবে, আর 24% এরা মরিগঙ্গা নদীর ব্রিজটা করবে। তারও সব ডিপিআর বানানো হলো, সব কিছু তৈরি হলো জাপানি জ্যাক সংস্থা দিয়ে। সমস্ত কিছু প্রিপেয়ার হওয়ার পরেও নীতিন গডকরি এসে নবান্নে আলোচনা হয়ে ফাইনাল হয়ে গেল, সেটাও বাতিল করে দিল। কুম্ভ মেলাতে যেখানে একেবারে মানুষের যাতায়াতের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, তাদের ট্রাম, বাস, প্লেন, গাড়ি সবই, কিন্তু সাগরে যেতে গেলে নদী পেরিয়ে যেতে হয়। আর সেখানে সাংখ্য দর্শন কপিলের পাদদেশে যা অর্থ কালেক্টর তা উত্তরপ্রদেশে নিয়ে চলে যায়, তার একটা টাকা তো আমাদের দেয় না। অথচ এই মেলা খরচ করতে গিয়ে সরকারের প্রায় 200 থেকে 250 কোটি টাকা খরচ হয় বিভিন্ন দপ্তরে। তাহলে বলুন, সেই জায়গায় যদি কেন্দ্রীয় সরকার এটাকেও একটা ধর্মীয় ভাবাবেগ যেখানে মানুষের রয়েছে, মানুষ যেখানে সাংখ্য দর্শন কপিলের আপনি তার জানেন, মানে ম্যাথোলজি আপনি নিশ্চয়ই জানেন ম্যাডাম, সেই সগর রাজার ইতিহাস সবই আপনি জানেন। তা সেই জায়গাতে সেই সাংখ্য দর্শন কপিলের মন্দিরের ডেভেলপমেন্টটা তাও পর্যন্ত করেনি। বহু প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সেরকম অনেক প্রকল্প রাজ্য সরকার নিজেদের টাকা দিয়েই সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরকম কপিল মুনির আশ্রমের কাজ করার কথা ভাবছেন? গেছেন তো ম্যাডাম, ফিরে আসলেন নিশ্চয়ই। ম্যাডাম তো এবারে গঙ্গাসাগর মেলাতে যাবেন, নিশ্চয়ই তিনি কিছু ভাবছেন। আমাকে বলেছেন তিনি ক্যাবিনেটে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই মুহূর্তে আমি করতে পারছি না, কিন্তু ভেঙে আসছে। তিনি নিজে এটা তো ফিল করেছেন, তিনি তো নিজেই উদ্যোগ নিয়ে এটা করিয়েছিলেন। আচ্ছা, আপনি তো নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে এই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করাটা আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জ, তো সেই লক্ষ্যে কতটা পৌঁছলেন? না দেখুন, সেটা জাতীয় মেলা করার কথা তো আমি বারবার ধরে বলেছি। পুরীর শঙ্করাচার্য আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে, এবং আমাদের জ্ঞানদাসজি মহারাজ, মানে যে কপিল মুনি মন্দিরে যিনি মহন্ত, তিনিও বলেছেন, এবং আমাদের ম্যাডামও বলেছে যে ন্যাশনাল মেলা করা হোক, ন্যাশনাল ফেয়ার। এবং ম্যাডাম তৎকালীন মনমোহন সিংয়ের সরকারকেও চিঠি দিয়েছেন, তার কপি আমার কাছে আছে। পরে তিনি নরেন্দ্র মোদীজি সরকারকেও চিঠি দিয়েছেন, প্রধানমন্ত্রীকে, একে জাতীয় মেলা হিসাবে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, এবারে তো গঙ্গাসাগর মেলা আসতে আর বেশি দেরি নেই, কিছুদিন পরেই মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং প্রথম ফেজে মিটিং হয়ে গেছে। সেদিনকার পিএজি মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়ে গেছে, কাজকর্ম পুরোপুরি প্রস্তুত আপনারা? এখন একেবারে প্রস্তুত, এবং ড্রেজিংয়ের কাজ শুরু হয়ে গেছে ম্যাডাম। বিভিন্ন ব্রিজের কাজ শুরু হয়েছে, শ্যামাগুড়িতেও ম্যাডাম অলরেডি ড্রেজিংয়ের কাজ, ওই যে বেনুবনে, ওখানে শুরু হয়ে গেছে ম্যাডাম, সব জায়গায় শুরু হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, আমরা তখন কথা বলছিলাম সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে। তিনি নতুন এই দফতরের দায়িত্ব পেয়েছেন, বেশি দিন হয়নি, কিন্তু তার মধ্যেই প্রচুর পরিকল্পনা করেছেন এবং সেগুলোকে বাস্তবায়নের পথে হাঁটছে। আমাদের নজর থাকবে তার দফতরের দিকে, তিনি কতটা কাজ করতে পারলেন, কোথায় তিনি আটকালেন। তবে আপনারা চোখ রাখুন ট্রাইব টিভিতে, কারণ এইখানে আপনারা সমস্ত খবরের আপডেট পাবেন।